আপনি যাকে ঘৃণা করেন, যাকে অপছন্দ করেন, সব সময় খেয়াল রাখা উচিত যে আপনি নিজে যেন তার মতো না হয়ে যান। দেখুন, শুভেন্দু অধিকারী যখন এই কথাটা বলেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন প্যাথোলজিক্যাল লায়ার, তখন নিরপেক্ষতার স্বার্থে আপনাকে এটা মেনে নিতে হবে যে হ্যাঁ, মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে এর আগে আমরা প্রচুর মিথ্যে কথা শুনেছি, মুখ্যমন্ত্রী বুড়ি বুড়ি মিথ্যে কথা বলেছেন। কিন্তু তারপরেই যদি দেখা যায় যে শুভেন্দু অধিকারী নিজেই মিথ্যে কথা বলছেন, তখন কিন্তু নিরপেক্ষতার স্বার্থে আপনাকে এটাও বলতে হবে যে আপনার মুখ দিয়েও তো সেই একই রকম মিথ্যে কথার গন্ধ বেরিয়ে আসছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভুল কথা বলে, ভুল বুঝিয়ে, বিভ্রান্ত করে সংখ্যালঘুদের তোষণ করেন এবং তার মাধ্যমে তার নিজের কাজটা হাসিল করেন, ভোটটুকু নিয়ে বেরিয়ে যান, তাহলে উল্টো দিকে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীও সেই একই কাজ করছেন। মতুয়াদের ভুল বুঝিয়ে, বিভ্রান্ত করে, তাদের মাথায় হাত বুলিয়ে কিন্তু তিনি নিজের কাজটা করে নেবার বা কাজটা বের করে নেবার চেষ্টা করছেন। অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে এসে ঘুরে যাওয়ার পরেও মতুয়াদের কোনো স্বস্তিদায়ক বার্তা দিতে পারেননি, মতুয়াদের কোনো রকম ভাবে আশ্বস্ত করতে পারেননি। এই পরিপ্রেক্ষিতে, এই আবহে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী সম্প্রতি মতুয়াদের কাছে গিয়েছিলেন তাদের আশ্বস্ত করার জন্য, তাদের প্রতিশ্রুতি দেওয়ার জন্য। সেই মতুয়াদের কাছে শুভেন্দু অধিকারী এমন একটা সময় গেছেন যখন অলরেডি কেন্দ্রের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, যিনি মতুয়াদের একেবারে পরিত্রাতা হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন, সেই শান্তনু ঠাকুর মতুয়াদের নিয়ে ছুটেছেন রাষ্ট্রপতির কাছে যে মতুয়াদের জন্য সুবিচার করা হোক। সেই শান্তনু ঠাকুর, যিনি নিজে কিছুদিন আগে বলেছেন যে 50 লক্ষ রোহিঙ্গার নাম বাদ পড়তে যদি 1 লক্ষ মতুয়ার নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হয় তাহলে আমরা দেব। সেই আত্মত্যাগ যদি 1 লক্ষ মতুয়াকে করতে হয় তাহলে আমরা করব। শান্তনু ঠাকুর নিজে বলছেন ঠিকই, কিন্তু তিনি তো কোনো আত্মত্যাগ করছেন না, তার নামও বাদ যাচ্ছে না। তিনি অন্যদের দিয়ে সেই আত্মত্যাগটা করাবেন, বেসিক্যালি সেই কথা তিনি বলছেন। তারই সঙ্গে শান্তনু ঠাকুর একথাও বলেছিলেন মতুয়া সমাজকে উদ্দেশ্য করে যে আপনাদের নাম যদি এসআইআর এ না উঠবে না, আপনারা ভোট দিতে পারবেন না, একবার দুবার ভোট দেবেন না, তারপরে আপনারা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেয়ে গেলে আবার আপনাদের নাম ভোটার তালিকায় উঠবে, আমার কাছে আসবেন, আমি ব্যবস্থা করে দেবো, আপনাদের নাম ভোটার তালিকায় উঠবে। যাই হোক, পুরনো প্রতারণার কথা আর কতই বা বলবো, আমরা বরং নতুন কথায় আসি। এবার আসি শুভেন্দু অধিকারীর কথায়। শুভেন্দু অধিকারী সম্প্রতি মতুয়াদের আশ্বস্ত করতে গিয়েছিলেন, সভা করেছেন এবং সেখানে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তার বক্তব্য শুরু করেছেন কিন্তু একেবারে নিখাদ একটি সত্যি কথা দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বিচারিতা করেছেন, কিভাবে মানুষকে বিভ্রান্ত করেছেন, সেই কথা দিয়ে শুভেন্দু অধিকারী তার বক্তব্য শুরু করেন। এই রুল চালু হওয়ার পরে এই রাজ্যের সরকার, সরকারি দল, তারা সমাজকে ভুল বুঝালো, বলল আবেদন করলে তোমাদের ভাতা বন্ধ হবে, চাকরি বন্ধ হবে, তোমরা বিদেশি নাগরিক হিসেবে ডিক্লারেশন দিয়ে দেবে। বলেনি শুধু দলের লোকেরা নয়, বিডিও পুলিশও বলেছে যে আপনাদের সব কেড়ে নেবে, কেন আপনারা সিএ তে অ্যাপ্লাই করবেন বলেছিল। তাই অনেকে আবেদন করতে গিয়েও পিছিয়ে এসেছে। এটা সত্যি কথা, মুখ্যমন্ত্রী এই কাজটা করেছেন, বহুবার এই কথা বলেছেন। সরকারি আধিকারিক আমলারা কতদূর এই কাজ করেছেন সেটা জানা নেই, এটা অভিযোগ, তবে এর প্রমাণ হয়তো পরবর্তীকালে তিনি দিতেই পারেন। কিন্তু মুখ্যমন্ত্রী যে এই কথা একাধিকবার বলেছেন, দিনক্ষণ তারিখ দিয়ে, সেটা কিন্তু একেবারে সকলেই জানেন, একদম সামনে রাখা যায় সেই কথাটা। কিন্তু এর পরে শুভেন্দু অধিকারী যে কথাটা বলতে শুরু করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই সমতুল্য মিথ্যে সেই কথা। তারপরে এসআইআর বা তারও আগে যখন পাহেলগামে বস্ত্র সরিয়ে হাতের তাগা দেখে কলমা পড়তে না পারার কারণে হিন্দুদের খুন করা হয়েছিল, সেই বিটান অধিকারীর স্ত্রী, বাংলাদেশ থেকে চলে আসা হিন্দু বোন আবেদন করেন, 1 মাসের মধ্যে ভারত সরকার তাকে সিএ সার্টিফিকেট দেয়। এটা মিথ্যে কথা, বা বলা ভালো সত্যিটাকে বিকৃত করার ঘটনা। বিতান অধিকারী স্ত্রী সোহিনী রায়, তিনি নাগরিকত্ব পেয়েছিলেন, তাকে নাগরিকত্ব পাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন সুকান্ত মজুমদার, তড়িঘড়ি তাকে 1 মাসের মধ্যে নাগরিকত্বের সার্টিফিকেট সিএ এর মাধ্যমে এনে দেওয়া হয়েছিল। কিন্তু বিতান অধিকারী স্ত্রী আরো অনেকদিন আগেই কিন্তু নাগরিকত্বের জন্য আবেদন করে বসেছিলেন। যতটা দ্রুততার সঙ্গে তার নাগরিকত্ব পাওয়ার কথা ততটা কিন্তু তিনি পাননি, এবং তারই সঙ্গে বিতান অধিকারীর সঙ্গে
ওই মর্মান্তিক ঘটনা যদি না ঘটতো, তিনি যদি ইসলামী জঙ্গিদের হাতে নির্মমভাবে মারা না যেতেন, তাহলে কি তার স্ত্রীকে এত তাড়াতাড়ি সিএ সার্টিফিকেট, এই নাগরিকত্বের প্রমাণ তার হাতে তুলে দেওয়া হতো? এতটা তাড়াতাড়ি গোটা প্রক্রিয়া কি সম্ভব হতো? এবং এই কথা সুকান্ত মজুমদার নিজেও বলেছেন যে অনেকদিন আগেই কিন্তু সোহিনী রায় অলরেডি আবেদন করে বসেছিলেন। সুকান্ত মজুমদার এই কথা বলেন যে বিতান বাবু স্ত্রী সোহিনী রায়কে ভারতের নাগরিকত্ব দেওয়া হলো, সিএ সার্টিফিকেট দেওয়া হলো। অনেকদিন আগেই বিবাহ সূত্রে তিনি আবদ্ধ হওয়ার পরে আবেদন করে রেখেছিলেন নাগরিকত্ব পাওয়ার জন্য। সেই আবেদনকেই স্বীকৃতি দিয়েছে ভারত সরকার। ভারত সরকারকে আমি ধন্যবাদ জানাই। আলাদা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও ধন্যবাদ জানিয়েছিলেন সুকান্ত মজুমদার। অর্থাৎ অলরেডি কিন্তু আবেদন করে বসেছিলেন সেই মেয়েটি, এবং তিনি সেই নাগরিকত্বের প্রমাণ তার হাতে পান বিতান অধিকারীর সেই নির্মম মৃত্যুর পরে। এবং এই কথাটাকে এই রাজনৈতিক পরিপ্রেক্ষিতে এইভাবে সামনে রাখাটা কিন্তু অত্যন্ত বিভ্রান্তিমূলক। আপনারা জানেন আমাদের রাজ্যে যেখানে যে কোনো ঘটনা ঘটে, কোনো নির্মম ঘটনা, কোনো মৃত্যুর ঘটনা, দুর্ঘটনা যাই ঘটুক না কেন, সেখানে সরকারের কি গাফিলতি রয়েছে, প্রশাসনের কি গাফিলতি রয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে কথা বলার আগে মুখ্যমন্ত্রী এসে বলে দেন যে ওদের একটা চাকরি দেওয়া হলো, অমুককে চাকরি দিলাম, তমুককে চাকরি দিলাম, এই কথা বলা হয়। এবং পশ্চিমবঙ্গের মানুষজন এখন একটা সাংঘাতিক কষ্ট এবং অভিমান থেকে এই কথাটা বলেন যে পশ্চিমবঙ্গে তো চারিদিকে দুর্নীতি, সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, তাই এখানে চাকরি পাওয়ার একটাই হয়তো পথ খোলা রয়েছে, পরিবারে কোনো একটা দুর্ঘটনা ঘটতে হবে, কাউকে মারা যেতে হবে, তবেই একটা চাকরি পাওয়া যাবে। আপনারাও কি তাহলে, বিজেপি নেতৃত্ব, বিরোধী দলনেতা, আপনারাও কি তাহলে এই নাগরিকত্বের বিষয়টাকে সেই জায়গায় নামিয়ে নিয়ে এসেছেন যেখানে বলতে হবে যে নাগরিকত্ব পাওয়া যাবে, সিএ এর যে আপনি আবেদন করেছেন সেটা অত্যন্ত দ্রুততার সঙ্গে প্রসেস হবে এবং আপনি সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন যদি আপনার পরিবারে কোনো দুর্ঘটনা ঘটে, যদি আপনার পরিবারের কেউ মারা যায়। যাই হোক, চলুন এগোনো যাক। সিএ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে ঠাকুর বাড়ির সার্টিফিকেট, মতুয়া মন্দিরের সার্টিফিকেট ভারত সরকার গ্রহণ করছে, করবে। তাই হিন্দু সার্টিফিকেট যেটা দেওয়া হচ্ছে ক্যাম্প করে, শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর ক্যাম্প করছেন এবং তারপর দেওয়ালে লেখা থাকছে যে সার্টিফিকেট দেওয়া হবে, সেই 80 টাকা 90 টাকা থেকে শুরু করে 200 টাকা 500 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে যে সার্টিফিকেট দেওয়ার জন্য, সেই সার্টিফিকেট বৈধ, সেই সার্টিফিকেটকে সরকার গ্রহণ করছে বৈধ নথি হিসেবে সিএ সার্টিফিকেট দেওয়ার জন্য। এই কথা আপনি বলছেন বিরোধী দলনেতা হয়ে। আপনার তো প্রচুর ক্ষমতা। একটা কাজ করুন, আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করুন, অমিত শাহর সঙ্গে তো আপনার খুবই ভালো সম্পর্ক, আপনি তার সঙ্গে দেখা করুন, আপেল কেটে খান দুজনে মিলে দুই ভাইয়ের মতো, এবং তারপর আপনি অমিত শাহকে বলুন যে দাদা একটা সার্কুলার বের করে দিন, একদম সরকারি নথিতে লিখে এই কথা বের করে দিন যে ওই হিন্দু সার্টিফিকেট যেগুলো টাকা দিয়ে পাওয়া যাচ্ছে, টাকা দিয়ে বিক্রি করা হচ্ছে, সেগুলোকে সরকার বৈধ নথি হিসেবে গ্রহণ করছে সিএ এর সার্টিফিকেট দেওয়ার জন্য। এইটার একটা সার্কুলার আপনি বের করে দিন। আর না হলে আপনি তো এমনিও প্রচুর মামলা টামলা করতে যান, রাজ্য সরকারও তো কোনো কিছুতেই অনুমতি দেয় না, আপনাকে তো কথায় কথায় হাইকোর্টে ছুটতেই হয়। আপনি বরং আপনার উকিলদের নিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে একটা মামলা ঠুকে এটা প্রমাণ করে দিন এই সমস্ত নথিগুলো কেন্দ্রীয় সরকার বৈধ নথি হিসেবে গ্রহণ করছে। আপনি চলে যান সুপ্রিম কোর্টে, প্রমাণ করে দিন। কারণ এর আগে সুপ্রিম কোর্ট যে কথাগুলো বলেছে তার মানে হয় সেগুলো মিথ্যে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে তথ্য সামনে রাখা হয়েছে সেগুলো মিথ্যে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে আইন সামনে রাখা হয়েছে সেগুলো মিথ্যে, আর না হলে আপনি মিথ্যে। কোনটা মিথ্যে কোনটা সত্যি তাহলে আপনি সুপ্রিম কোর্টে গিয়ে প্রমাণ করে দিন। কোর্টের তরফ থেকেও পরিষ্কার এই কথা বলা হয়েছে যে সিএ সার্টিফিকেট দেওয়ার আগে প্রত্যেকের কেস আলাদা আলাদা করে ভেরিফাই করা হবে। আর এই রকম একটা হিন্দু সার্টিফিকেট, যে জিনিসটা যে কেউ টাকা পয়সা দিয়ে, ঘুষ দিয়ে বের করে নিতে পারে এবং তারপর সেটাকে নিয়ে গিয়ে আমি হিন্দু বলে যে কেউ সেটা চালিয়ে দিতে পারে, সেইটাকে বৈধ নথি হিসেবে গ্রহণ করে কেন্দ্রীয় সরকার সিএ এর সার্টিফিকেট দিচ্ছে, এই কথাটা আপনি বলছেন। আসলে আপনিও জানেন যে আপনি মিথ্যে কথা বলছেন, আপনি মানুষকে বিভ্রান্ত করার জন্য এই কথা বলছেন, কিন্তু আপনাকে বলতে হবে, কারণ ভোট পেতে হবে আপনাকে। ওই একদল মানুষের ভোট পাওয়ার জন্য আরেকটি রাজনৈতিক দল মিথ্যে কথা বলে তাদের দিকে টানতে চাইছে এই মানুষগুলোকে, আপনিও ঠিক সেই একই কাজ করে মিথ্যে কথা বলে সেই মানুষগুলোকে নিজের দলের দিকে টানতে চাইছেন। একই গোয়ালের সবাই, তাহলে ডাক আর আলাদা হবে কেন? এবং আগামী এখন অব্দি 60,000 মানুষ সিএতে আবেদন করেছেন। কার ভাতা বন্ধ হয়েছে, কার চাকরি চলে গেছে, কার স্কুলের অ্যাডমিশন চলে গেছে, একটা নাম বলুন। তাই কে ছি ছি বলা জামাতিদের সরকার আপনাদের ভুল বুঝিয়েছিল, বিভ্রান্ত করেছিল। 1000-এর বেশি সিএ সার্টিফিকেট পেয়ে গেছেন, দ্রুততার সঙ্গে বাকিরা পেয়ে যাবেন। এইবার
দেখেছেন তো মিথ্যে কথা বলতে গেলে কিভাবে নিজের জালে নিজেকেই জড়িয়ে যেতে হয়। আপনি বলছেন যে 60,000 মানুষ আবেদন করেছেন, 5 লক্ষ মতুয়া কমসে কম রয়েছেন, তার মধ্যে 60,000 মাত্র সিএ এর জন্য অ্যাপ্লাই কেন করেছেন? মাত্র 60,000 কেন? আর এই 60,000 সংখ্যাটা আপনি কোথা থেকে পেলেন? আপনি কি বসে বসে গুনছিলেন কতজনের অ্যাপ্লিকেশন গেছে? আচ্ছা বেশ, ধরে নিলাম আপনি গুনছিলেন এবং আপনার কাছে সত্যিই সেই তথ্য রয়েছে 60,000 মানুষ অ্যাপ্লাই করেছেন। তারপরের লাইনেই আপনি বলছেন 1,000-এর বেশি নাগরিকত্ব পেয়ে গেছেন, সিএ সার্টিফিকেট পেয়ে গেছেন। মাত্র 1,000 জন এর মধ্যে সিএ সার্টিফিকেট পেয়েছেন। এত লক্ষ মতুয়া রয়েছেন, তার মধ্যে 60,000 জনও যদি অ্যাপ্লাই করে থাকেন, মাত্র 1,000 জন তার মধ্যে কেন পেলেন সিএ সার্টিফিকেট? মাত্র 1,000 জন কেন এই শংসাপত্র, কেন এই নাগরিকত্বের প্রমাণটা হাতে পেয়েছেন? যদি ব্যাপারটা এরকমই হয় যে ওই হিন্দুত্বের সার্টিফিকেট যেটা পাওয়া যাচ্ছে 80-90 থেকে 500 টাকার বিনিময়ে, সেই সার্টিফিকেটটাকেই কেন্দ্রীয় সরকার গ্রহণ করে নিচ্ছে এবং তার ভিত্তিতেই দিয়ে দিচ্ছে নাগরিকত্ব, তার ভিত্তিতেই সিএ সার্টিফিকেট আপনার হাতে তুলে দেওয়া হবে, তাহলে তো কাতারে কাতারে মানুষের এই সিএ সার্টিফিকেট অলরেডি পেয়ে যাওয়ার কথা। 60,000 মানুষ অ্যাপ্লাই করেছেন, অন্তত তার মধ্যে 40,000-এর তো অলরেডি পেয়ে যাওয়ার কথা নাগরিকত্ব। তাহলে তার মধ্যে মাত্র 1,000 জন কেন পেয়েছেন এই সিএ সার্টিফিকেট? কেন মাত্র 1,000 জন বৈধ নাগরিকত্ব পেয়েছেন? তার মানে ওই হিন্দুত্বের সার্টিফিকেটগুলো কেন্দ্রীয় সরকার নেয়নি, তাই না? কেন্দ্রীয় সরকার ওগুলোকে বৈধ নথি হিসেবে গ্রহণ করেনি, তাই না? তাহলে আপনিও বা কেন তাহলে তাড়াহুড়ো করে সবটা করিয়ে দিচ্ছেন না বলুন তো? বিতান অধিকারী স্ত্রীকে যেরকম 1 মাসের মধ্যে এক্সপেডাইট করে নাগরিকত্বের সার্টিফিকেট হাতে তুলে দেওয়া হলো, আপনি তাহলে বাকিদের জন্য সেই ব্যবস্থা করছেন না কেন? কারণ তাদের সকলের কাছেই তো হিন্দুত্বের সার্টিফিকেটটা রয়েছে টাকার বিনিময়ে পাওয়া। আপনি তাহলে এই যে এত দিল্লিতে যাতায়াত করেন, আপনি তাদের জন্য গোটা বিষয়টাকে এক্সপেডাইট করিয়ে দিন। দেখুন না 1 মাসের মধ্যে শুধুমাত্র ওই হিন্দুত্বের সার্টিফিকেটের উপরে ভিত্তি করে তারা নাগরিকত্বটা পেয়ে যাচ্ছে কিনা, তারা সিএটা পেয়ে যাচ্ছে কিনা, কেন্দ্রীয় সরকার সেই নথি গ্রহণ করছে কিনা, তাহলে তো আবারও প্রমাণ হয়ে যাবে। এই নিয়ে আমি একাধিকবার পর্ব করেছি যে এই যে হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়া হচ্ছে তার কোনো সরকারি অনুমোদন নেই, এবং শুভেন্দু অধিকারী যে কথা বলছেন সেটা যদি সত্যি হয় তাহলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেই নিয়ে নিশ্চয়ই কোনো সার্কুলার সামনে বেরিয়ে আসবে। দেখুন, একদিকে তৃণমূল কংগ্রেস যারা ক্রমাগত মতুয়াদের বিভ্রান্ত করে চলেছেন এই বলে যে আপনারা কিন্তু সিএ এর আবেদন একদম করবেন না, সিএ এর মাধ্যমে আপনি যদি নাগরিকত্বের আবেদন করেন সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে যাবে যে আপনি এদেশের মানুষ নন, সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে যাবে যে আপনি বাংলাদেশি, সঙ্গে সঙ্গে আপনার সব কেড়ে নেওয়া হবে, আপনার জমি জমা, বাড়ি ঘর, চাকরি, স্কুলের অ্যাডমিশন সমস্ত কিছু ক্যান্সেল করে দেওয়া হবে। এইভাবে তিনি বিভ্রান্ত করে চলেছেন। অন্যদিকে এখন যখন দেখা যাচ্ছে যে মতুয়াদের নাম ভোটার তালিকায় উঠছে না, লক্ষ মতুয়ার নাম বাদ পড়তে চলেছে, শান্তনু ঠাকুর সেই নিয়ে উদাসীন, তিনি বলছেন বাদ পড়লে বাদ যাবে। ওদিকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী কেউ কোনো সদর্থক বার্তা, কোনো আশ্বাসবাণী মতুয়াদের জন্য দিতে পারেননি। সেখানে দাঁড়িয়ে ড্যামেজ কন্ট্রোল করার জন্য শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলছেন সেগুলোও কিন্তু একেবারে ভুল, মিথ্যে এবং বিভ্রান্তিকর। তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে মতুয়াদের সামনে এই কথাগুলো বলছেন যাতে ভোটের জায়গায় কোনো গন্ডগোল না হয়, ভোটটা যাতে অন্যদিকে না পড়ে যায়, মতুয়ারা যাতে রেগে না যান এবং তারা যাতে ভোটটা বিজেপিকেই দেন। সেই কারণেই তিনি বলছেন যে এই হিন্দুত্বের সার্টিফিকেট এগুলো কেন্দ্রীয় সরকার নথি হিসেবে, বৈধ নথি হিসেবে গ্রহণ করে এর ভিত্তিতে সিএ সার্টিফিকেট দিচ্ছে। দেখুন, এই মতুয়াদের নিয়ে তৃণমূল কংগ্রেস আর বিজেপি দুজনে মিলে যা শুরু করেছে পশ্চিমবঙ্গে, সেটাকে আর কিছুই বলা যায় না, শুধুমাত্র এটা ছাড়া যে এটা ভয়ঙ্কর একটা প্রহসন। এবং এই মুহূর্তে শান্তনু ঠাকুর, যিনি মতুয়াদের ভোটে জয়ী হয়ে ক্ষমতায় গেছেন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন, তিনি এই মুহূর্তে এতটা উদাসীন কেন? কারণ তিনি এটা নিয়ে এই মুহূর্তে এতটা উদাসীন থাকলে এক ঢিলে অনেকগুলো পাখি তিনি মারতে পারবেন। লক্ষ মতুয়ার নাম যদি এসআইআর এ বাদ যায়, ভোটার তালিকায় না ওঠে, তাহলে তারা ভোট দিতে পারবেন না, কাউকেই ভোটটা দিতে পারবেন না, বিজেপিকেও দিতে পারবেন না, তেমনি আবার তৃণমূল কংগ্রেস, সিপিএম বা কংগ্রেসকেও তারা ভোটটা দিতে পারবেন না। এবং তারই সঙ্গে এই মুহূর্তে শান্তনু ঠাকুর আর সুব্রত ঠাকুরের মধ্যে যে সংঘাত তৈরি হয়েছে, মনোমালিন্য তৈরি হয়েছে, সেখানেও বেশ এক হাত নেওয়া যাবে, নিজের ঝালটা মিটিয়ে নেওয়া যাবে। কারণ এটা শান্তনু ঠাকুরের নির্বাচন নয়, এমপি ইলেকশন এটা নয়, সাংসদ হওয়ার নির্বাচন এটা নয়, বিধানসভা নির্বাচন, এটা এমএলএ ইলেকশন। সুব্রত ঠাকুর নির্বাচনে যদি দাঁড়ান এবং সেক্ষেত্রে সেই লক্ষ মতুয়ার নাম যদি ভোটার তালিকা থেকে বাদ পড়ে, সেই ভোটটা বিজেপির দিকে যাবে না, সুব্রত ঠাকুর সেই ভোটটা পাবেন না, তাহলে বেশ শান্তনু ঠাকুর সেখানেও একটা পয়েন্ট প্রুভ করতে পারবেন যে দেখেছো এখানেও আমাকেই দরকার। এবার পরবর্তী লোকসভা নির্বাচন, যেটা শান্তনু ঠাকুরের নির্বাচন, সেটা আস্তে আস্তে আবার 70-80% মতুয়ার নাম তিনি অবশ্যই করে ভোটার তালিকায় তোলার ব্যবস্থা করে দেবেন এবং তারপর আবারও মতুয়াদের কাছে এবং
মতুয়াদের পর্যন্ত বিজেপির পৌঁছানোর ক্ষেত্রে আবারও একমাত্র রাস্তা হয়ে দাঁড়াবেন শান্তনু ঠাকুর, যেমনটা তিনি ছিলেন। এটা হিন্দুদের ঠকানো, নাকি সহজ সরল মতুয়াদের মধ্যে তাদের ভয়টাকে আরো বেশি করে বাড়িয়ে দিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা, নাগরিকত্ব নিয়ে তাদের মধ্যে যে ভয়টা রয়েছে সেটাকে আরো বেশি করে ব্যবহার করে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা, কোনটা সেটা আপনি নিজের ইচ্ছা মতো বলতে পারেন, কিন্তু হচ্ছে সেটাই। এবং এই মুহূর্তে মতুয়াদের একমাত্র মাইবাপ হয়ে থাকার এবং ঠাকুরবাড়ির এক এবং একমাত্র রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবে সামনে উঠে আসার এইটা একটা সুন্দর হিসেব শান্তনু ঠাকুরের। এবার শান্তনু ঠাকুর যখন এই হিসেব কষছেন, তখন শুভেন্দু অধিকারীকে নিজের মতো সমীকরণ করে নিজের মতো হিসেব কষতেই হবে, না হলে আবার উল্টো দিক দিয়ে মমতা বালা ঠাকুর এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই সমীকরণের মধ্যে ঢুকে যাবেন। মতুয়াদের সঙ্গে এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা হলো ছেলে খেলা, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে, তাদের অসহায়তার সুযোগ নিয়ে তাদের ভয়টাকে আরো বেশি করে বাড়িয়ে তাদের ব্যবহার করা হচ্ছে, আর না হলে তাদের বিভ্রান্ত করা হচ্ছে, তাদের মিথ্যে কথা বলা হচ্ছে, এবং তারাও এই মুহূর্তে অসহায়, বিশ্বাস করার জন্য তারা কোনো একটা দিককে ধরে আঁকড়ে যাতে কিছু একটা করতে পারেন সেই আশায় তারা বসে রয়েছেন। দিস ইজ পিওর অ্যান্ড পলিটিক্যাল বিট্রেয়াল। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।